ওই ম্যাচে যে মেসি ফেভার পেয়েছে রেড কার্ড না পেয়ে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং ভিনিকে যে বঞ্চিত করা হয়েছে, ওরা গোলের পর রোনালদো যখন গণমাধ্যমের সঙ্গে যখন কথা বলছে, তাকে একটা কোশ্চেন করা হয়েছিল মেসির ব্যাপারে, সে উত্তর না দিয়ে একটু রাগ দেখিয়ে চলে গেছে। একজন যে পোলাইটলি বলে আমি এই বিষয়ে কথা বলতে চাই না, এটা নেগেটিভিটি কি আছে ভাই? জিতবে হ্যাট্রিক করে মেসি, সমালোচনা করতে করা হয় রোনালদোকে। মেসিকে হয়তো প্রশংসা করলে যেই অ্যাটেনশন পাবেন না, রোনালদোকে আপনি খারাপ বললে তাতে বেশি অ্যাটেনশন পাবেন। দিন যত যাচ্ছে বিশ্বকাপ ততই জমে উঠছে। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল কিংবা স্পেন, সবার খেলাই জমে উঠছে। এই সব বিষয় নিয়ে আজ আলোচনা করব সিনিয়র রিপোর্টার মাজহারুল ইসলামের সঙ্গে। মাজহার ভাই, কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ব্রাজিলের ম্যাচ হয়ে গেল, কেমন দেখলেন? ব্রাজিল মানে যেটা আমি দেখলাম, যে ধরেন 3-3-6-7 এবং একটা গোল মনে হয় হজম করেছে, তার মানে 7-1, 7-up। গ্রুপের 3টা ম্যাচে 7টা গোল দিয়েছে, একটা খেয়েছে। যে 7-up নিয়ে কথায় বারবার সেখানেই মনে হয় বারবার ব্রাজিল এসে থেমে যায়। যাই হোক, এটা একটা মজা করলাম, বাট ভালো করেছে। প্রথম ম্যাচ যেমন করেছে মনে হয়েছে এটা ব্রাজিল না, মরক্কোই ব্রাজিল। দ্বিতীয় ম্যাচের ফার্স্ট হাফ ছিল দারুণ, কিন্তু সেকেন্ড হাফে আবার মনে হয়েছে যে ব্রাজিল না, এটা কোন দল খেলছে। লাস্ট ম্যাচটা যেটা দেখলাম আমরা, সেখানে খুব ভালো খেলেছে। হয়তো আরও কিছু উন্নতি করার জায়গা আছে। আমরা নেইমারকে দেখেছি মাঠে নেমেছেন সে 981 দিন পর। কার্লো আনচেলত্তি কিছু চেঞ্জ দেখেছি আমরা। সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিল প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ, তৃতীয় ম্যাচ একেবারে ধারাবাহিকভাবে উন্নতি করেছে। এবং আমার মনে হচ্ছে যে ব্রাজিলকে নিয়ে বাজি ধরা, সেমি খেলবে বা কোয়ার্টার খেলবে, সেটা এখন অনেকেই করতে পারে, কারণ তার দলটা গুছিয়ে উঠেছে। সেই দিক থেকে বলবো অবশ্যই ভালো একটা ম্যাচ ছিল। ভিনির পারফরমেন্স কেমন দেখছেন? ভিনিকে নিয়ে তো অনেক সময় বলা হয় যে ক্লাব ফুটবলার। একটা সময় যখন শুনতে হয়েছে মেসিকে, যে মেসি শুধু ক্লাবেই পারফর্ম করেন, ন্যাশনাল টিম ভালো করতে পারেন না, যে সময়টা অবসর নিয়েছিলেন কোপা আমেরিকা খেলে, তারপর থেকে আমরা দেখেছি মেসি দলের জন্য খুব দারুণ কিছু করছেন, মানে অসম্ভব কিছু করছেন। ভিনিসিয়াস যখন আগের কোচ ছিলেন তখনও ভালো করতে পারেননি, তখন বলা হতো যে ক্লাব ফুটবলার ভিনি। এই ওয়ার্ল্ড কাপের আগেও বলা হয়েছে, কিন্তু আপনি যদি দেখেন এখন পর্যন্ত পুরো ওয়ার্ল্ড কাপে যে কবে পারফর্ম করেছে তার মধ্যে ভিনিটাও উপরে থাকবে। 3 ম্যাচে গোল করেছেন, হ্যাটট্রিক হতে পারতো, একটা ট্যাকল করার জন্য দেয়া হয়েছে ফ্রি কিক, গোলটা বাতিল করা হয়েছে, ওটা হলে হ্যাটট্রিক হয়ে যায়। অ্যাসিস্ট করেছেন এবং ইম্প্যাক্ট রাখছেন, কখনো নাম্বার 9 হয়ে যাচ্ছেন, কখনো উইংয়ে খেলছেন, কখনো ভিতরে খেলছেন। মানে এক কথায় এই ভিনি আলাদা। এই ভিনি আলাদা, তার অন্যতম কারণ হচ্ছে তার পারফরমেন্স এবং তার চেষ্টা। সাথে হচ্ছে কার্লো আনচেলত্তি, আপনার সাথে ওয়ার্ল্ড কাপ শুরুর আগে একটা ডিসকাশনে বসেছিলাম, যখন বলেছিলাম যে ব্রাজিল টিমকে চেঞ্জ করতে পারে কার্লো আনচেলত্তি। মানে এখানে সবচেয়ে বড় স্টারই আনচেলত্তি। দেখুন, নেইমারকে খেলিয়েছেন, একটা ফুটবলার 981 দিন পরে ন্যাশনাল টিমে জার্সি পরেছেন। আপনি দুনিয়ার কোথায় পাবেন যে 3 বছর পর কোনো একজন ফুটবলার, যত বড় তারকা হোক না কেন, সরাসরি ওয়ার্ল্ড কাপে খেলবেন, প্রস্তুতি ম্যাচে খেলবেন, ফ্রেন্ডলি ম্যাচে খেলবেন হচ্ছে বাছাই পর্ব, তারপর ন্যাশনাল টিমে এসে খেলবেন। কিন্তু নেইমারকে খেলিয়েছে, কারণ জানেন নেইমারের লেগেসিটা কি, নেইমার কি করতে পারেন সেটা কিন্তু জানেন কার্লো আনচেলত্তি। হয়তো অন্য কেউ হলে তাকে রাখতো না দলে, একমাত্র আনচেলত্তি বলেই রেখেছেন, বোঝেন। এবং আনচেলত্তি তো ওয়ার্ল্ডের বেস্ট কোচদের মধ্যে একজন, আপনি বেস্ট, একসময় বেস্টও ছিলেন। তো সেই কোচ জানেন যে নেইমার কি করতে পারেন। যদিও নেইমার প্রথম ম্যাচটা ইনজুরি থেকে এসেছেন, কী করবেন, বাট মাথায় রাখতে হবে যে নেইমার কী করতে পারেন। নেইমার ব্রাজিলের সর্বকালের সেরা গোল স্কোরার, তো তার মধ্যে কি আছে এটা আসলে কথায় বোঝানো যাবে না। তো সেদিক থেকে বলবো অবশ্যই ভিনির পারফরমেন্স দারুণ। আপনি মেসি, আপনি এমবাপে, আপনি হল্যান্ড, সাথে রোনালদো গোল পেয়েছে, আমার মনে হয় কারুর থেকে কোনো অংশেই কম না ভিনিসিয়াস, কারণ গোল করছেন, গোল করাচ্ছেন, ইম্প্যাক্ট রাখছেন। সো আমার মনে হয় যে আউটস্ট্যান্ডিং। বিনির ব্যাপারে আলোচনা করছিলাম গতকাল। বিনির একটা ফাউল ধরা হয়েছে, যেটা নিয়ে সমালোচনা হচ্ছে। আপনি ফাউলটাকে কিভাবে দেখছেন? ডিসগ্রেস, মানে কেন এই কাজটা করলেন রেফারি, এটা আসলে আমার মাথায় আসে না। হয়তো অনেকেই যারা ফিফার সাথে আছেন, হয়তো এএফসির সাথে আছেন বাংলাদেশের, তারা হয়তো আরও ভালো ব্যাখ্যা দেবেন। কিন্তু যতটা ব্যাখ্যা পড়েছি, যত জায়গায় দেখেছি, এছাড়া ইংল্যান্ডের ইপিএলের যিনি অফিসিয়াল ছিলেন, যিনি ফিফার অফিসিয়াল ছিলেন এক সময়, ড্যারেন খান, তিনি বলছেন যে কোনো রিজন নাই এটাকে ফাউল দেওয়ার।
আমি তার কোট করেই বলছি, তিনি বলেছেন যে কোনো রিজন নাই এটাকে ফাউল দেওয়ার। তো কেন ফাউল দিয়েছেন? হ্যাঁ, হয় কি অনেক সময় ভুল তো হয়, মানুষের ভুলে, কিন্তু এই ভুলে যে একজন ফুটবলারের হ্যাটট্রিক মিস হলো, যে ফুটবলের হ্যাটট্রিক করলে ব্রাজিলের প্রায় 60 বছর পরে একজন হ্যাটট্রিক করতো। পেলে সবশেষ হ্যাটট্রিক করছে ব্রাজিলের হয়ে ওয়ার্ল্ড কাপের স্টেজে। পেলের পরে আর কেউই, রোনালদো এসেছেন, রোনালদিনিও এসেছেন, রিভালদো এসেছেন, কত তারকা এসেছেন, নাম নিলে আপনার শো শেষ হয়ে যাবে, এমন তারকা এসেছেন, কিন্তু তারাও কিন্তু হ্যাটট্রিক করতে পারেননি ওয়ার্ল্ড কাপ মঞ্চে। সেখানে ভিনির নাম ঢুকতো, কিন্তু রেফারি একটা ভুল হলো না। এই একই ঘটনা কিন্তু মেসির ক্ষেত্রে হয়েছে। মেসি ফাউল করেছে, যেটা দেওয়া হয়নি। সমালোচনাটা কিন্তু ওই জন্যই সব থেকে বেশি হচ্ছে। হ্যাঁ, হয়তো বা এটাও বলতে পারেন যে এটা মেসিল হতো না, এটা দিত না। আবার এটা বলতে পারেন যে ওই রকম ফেভার পাওয়ার জন্য ভিনিকে মেসি হতে হবে। মানে আমরা তো আর মানে একটা দুটো ঘটনা না, আপনার অনেক ঘটনা এমন আছে যে বড় ফুটবলার হলে হয়তো বা আরও বেশি সতর্ক থাকেন রেফারিরা, আরও চান যে ক্লিয়ার সিদ্ধান্ত নিতে, একেবারে 110% না হলে না দিতে। হয়তো সেই সময় কোনো কারণে তার চোখ ছিল না বলের দিকে, পায়ের দিকে মেসির, কিন্তু ওই যে বড় একটা ভুল হয়ে গেছে, সেটা তো সবাই বলেছেন, যারা ফিফাতেও কাজ করেছেন আগে সাবেক, তারা বলেছেন যে এটা রেড কার্ড। কারণ আপনি যখন স্পাইকটা ওপেন করে দিবেন, আপনি বলে লাগুক আর না লাগুক, কিন্তু ওপেন করে পায়ে পড়েছে, তো সেটা তো 100% রেড কার্ড ছিল। সো হয়নি, ঠিক আছে, কিন্তু যখন এটা হয়েছে, আর বাংলাদেশের প্রেক্ষাপট ব্রাজিল আর্জেন্টিনা তো একেবারেই আপনি জানেন রাইভাল, তো সেই জায়গায় একজন প্রতিপক্ষের ফুটবলার পার পেয়ে গেলেন আর নিজেদের ফুটবলার এই অবস্থায় হ্যাটট্রিক করতে পারলেন না। এটা তো স্বাভাবিকভাবেই সেই মানে বিষয়টা আসারই কথা যে আসলে এটা কেন করলেন, এবং রেফারিরা নিরপেক্ষ না। হ্যাঁ, আপনি যদি চেহারা না দেখে দুইটা ফাউল দেখান, ধরেন পার আকার চেঞ্জ করে দিলেন, চেহারা দেখালেন না, আপনি দুনিয়া যাকেই বলবে যে কোনটা ফাউল কোনটা ফাউল না, 100 মানুষই বলবে যে মেসিটা ফাউল, এটা কার্ড খাওয়ার মতো। তো ওখানে আসলে ওই যে রেফারি হয়তো বা একটু পক্ষপাতমূলক আচরণ করেছেন, আরও বেশি ক্লিয়ার হতে চেয়েছেন। আর ভিনিটটা যদি আপনি বলেন, এটা 100 টাইমসের মধ্যে 99 বারে এটা কেউ ফাউল দেবে না, দিয়ে ফেলেছেন, হয়তো বাসিতে ফু চলে গেছে। আপনি বললাম না যে যখন আপনি রেফারি দিবে তখন ফিফাও চেঞ্জ করতে চাইবে না। কোনো একটা ঘটনাতে হয় কি, এটাকে আম্পায়ার্স কল বলে। আপনি তো ক্রিকেট সবসময় দেখেন, এলবিডব্লিউ নিয়মগুলো দেখেন, আম্পায়ার্স কল বলে একটা টার্মস আছে। সেম, আপনি যখনই আম্পায়ার দিয়ে ফেলবে তখন আম্পায়ার দিক দিয়ে দেখা হবে। ধরেন আম্পায়ার দিয়েছে, বলেছে যে না এটা হালকা টাচ লেগেছে, এটা মানে নিয়মে আছে, দিতে হবে। আবার যদি না দিতেন তখন আবার ওই সেন্সে দেখা হতো যে রেফারি কেন দেননি, যে এটা ট্যাকল ওই রকম না, মানে এটা পুরোটাই আম্পায়ার্স কল, মানে আম্পায়ার যেটা দিচ্ছে সেটাকে সাপোর্ট করা হবে। হ্যাঁ, যেটা মেসিটা সেটা ওটা ভুল ছাড়া কিছু নয়। সো আমার মনে হয় যখন এই দুটো এক জায়গায় করা হবে তখন নিঃসন্দেহে আপনি বলবেন যে মেসিটা। আমরা বলছি ভুল, বাট যেহেতু আপনি নিজেও বললেন ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক বেশি, সেক্ষেত্রে কিন্তু এটা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, ফিফা কি কোনোভাবে মেসিকে সবকিছুতে ছাড় দেয় কিনা একটু বেশি? সব কিছুতে বলা কঠিন, বাট আমরা তো আগের বারও দেখেছি যে কিছু জায়গায় ধরেন যেমন পেনাল্টি কল ছিল, আপনি দিলে, আমি আগে বলেছি যে আম্পায়ার স্কোর বলে কথা আছে, দিলে আপনার ব্যাখ্যা দিয়ে আম্পায়ারের পক্ষে সব দিকে দেখা হবে, সূক্ষ্ম ভুল থাকলেও। আপনি না দিলেও পারতেন, মানে না দিলেও পারতেন, দিলে সেটা আপনার আম্পায়ার দিক দিয়ে দেখা হয়, এটা ফেভার পাই। সো আমি আবারও বলছি ফেভার পাই, এটা রেফারি ভ্যারি করে যে কাকে ফেভার করছেন বা হয়ে যাচ্ছে, এমনও না যে ইন্টেনশনালি ফেভার করছেন, হয়ে যায়। আপনি অনেক কল পাবেন এবার ওয়ার্ল্ড কাপে যে সেই কলগুলো না দিলেও পারতেন, দিয়েছেন বলে পরে আপনি ভালো দেখবেন যে হয়ে গেছে। আমরা উদাহরণ হিসেবে দেখতেই পারি, প্রথম ম্যাচে 3টা রেড কার্ড দেওয়া হয়েছে, রেফারিদের নিয়ে কিন্তু ওই দিন থেকেই আলোচনা হচ্ছে এবারে রেফারি নিয়ে। রাইট, এটা হবে, কিন্তু আমার মনে হয় কি, বললাম না যে আপনার আম্পায়ার কলটা এখানে পার পেয়ে যাবে, একেবারে পার পেয়ে যাবে। আপনি নেক্সট টাইম যখন এটা রিভিউ করা হবে তখন ওই রুলসে ফেলা হবে যে রেফারি কোন সেন্সে, কোন দিক থেকে, কী কারণে দিয়েছে সেটা দেখা হবে। সো এটা বড় কোনো ইস্যু নয়, এটা আমাদের আলোচনা হবেই। বাট ওই ম্যাচে যে মেসি ফেভার পেয়েছে রেড কার্ড না পেয়ে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং ভিনিকে যে বঞ্চিত করা হয়েছে, এটাও একেবারে চোখ বন্ধ করে বলা যায়। আপনি আর্জেন্টিনার ফ্যানদের বললে হয়তো বা দুটাকে পাশাপাশি দাঁড় করে দিলে বলতে পারবেন, তারাও বলবেন, যদি যারা ফুটবলটা বোঝেন, ফ্যান হিসেবে দেখেন, দুজনকে দুটো ছবি দিলে আপনি, তারাও বলবে যে হ্যাঁ এটা ফাউল ছিল না। সো এটা আমার মনে হয় যে খুবই আনফর্চুনেট হয়েছে। 981 দিন পর ফিরলেন নেইমার, রাইট, কেমন লাগছে, কি বলতে চাচ্ছেন নেইমারের ফেরাটাকে, কিভাবে দেখছেন আপনি? মানে এক কথায় ইমোশনাল তার জন্য, আমাদের জন্যও। আপনি মেসি, রোনালদো খেলছে, এমবাপে খেলছে, ভিনি খেলছে, হাল্যান্ড খেলছে, মানে এবার তো দলের সংখ্যা বেশি, হাল্যান্ড তো ওয়ার্ল্ড কাপ খেলতে পারে না,
দলের সঙ্গে বসে বলে খেলছে, তার মানে ওয়ার্ল্ডের যেই ফেমাস ফেসেসগুলো আমরা দেখছি, নেইমার বাকি ছিল। নেইমার বাকি ছিল, তাকে আমরা দেখেছি আবেগ আপ্লুত দেখেছি, কান্না করেছে দেখেছি। আমার জন্য আমি আসলে নেইমারের ফ্যান বললে ভুল হবে, বাট আমি একটু এগ্রেসিভ ফুটবলারদের ফ্যান বেশি, মানে সুয়ারেস টাইপের। মানে রোনাল্ডো তো আমার আইডল, বা আমি মানি তাকে ভাবে সুয়ারেস টাইপের। আমি সব বলছি, বার্সেলোনায় খেলেছেন, সুয়ারেস হোক, আপনি বলতে পারেন সেখানে কস্তা নামের একজন ফুটবলার ছিলেন, খেলেছেন অ্যাটলেটিকো মাদ্রিদে, তাকেও ভালো লাগতো কারণ সে খুব এগ্রেসিভ ছিল। নেইমার কিন্তু এগ্রেসিভ ছিল এক সময়, গোল লাগবেই, আমার ড্রিবল করতে হবে। সো সেই দিকটা আমিও পছন্দ করি, আমার ভালো লাগে, এবং যখন দেখেছি মাঠে নামতে ভালো লেগেছে। তবে ফার্স্ট ম্যাচ যেমনটা অন্য সময় খেলতে পারতেন ফুল ফিট থাকলে, তেমনটা খেলতে পারেননি। 24 বা 25টা টাচ করেছেন, হয়তো বা একটা ড্রিবল করেছেন সাকসেসফুল, ক্রিয়েট করতে মানে সেমি ক্রিয়েট করেছেন 2টা বা 3টা। আমার মনে হয় যে সময় লাগবে। নেক্সট ম্যাচে যদি পরে বড় দল বা ছোট দল যেটাই হোক না কেন সেখানে হাফ টাইম খেলে, সময় লাগবে। বাট নেইমারই আপনি থার্ড প্লেয়ার বললে মেসি রোনালদোর পরে নেইমারের নামই আসতো। আর্জেন্টিনা যেই দলগুলোর সাথে পরবর্তীতে ম্যাচ করবে প্রত্যেকটাই সহজ টিম, খুব একটা কঠিন না, বাট ব্রাজিলের ক্ষেত্রে প্রত্যেকটাই কঠিন। এটা ফিফার একটা পরিকল্পনা, এরকম একটা আলোচনা হচ্ছে, বক্তারা বলছে। আপনি সেটা নিয়ে কি বলতে চাচ্ছেন? ওয়ার্ল্ড কাপ উইনিং টিম হয় কি, আমি যখন নিজে খেলেছি ঢাকা ইউনিভার্সিটি টিমে, তখন হয় কি, যখন আমরা চ্যাম্পিয়ন হয়েছি, পরের বছর যখন শুরু হতো, একটু মানে চ্যাম্পিয়নদের রেসপেক্ট দিয়ে চিন্তা করা হতো যে একটু উইক গ্রুপে দেওয়া যায় কিনা। নট নেসেসারি যে বিশ্বকাপে এমনটা হবে, কিন্তু আপনি আর্জেন্টিনার টিমটাই স্ট্রং, তাদের সাথে যাতে পড়ছে, ধরুন ব্রাজিলটা যদি একটু উইক টিম হয়, তার সাথে একটু স্ট্রং টিম বলে মনে হবে যে আপনি বললেন জাপানও উইক কঠিন টিম, কারণ হচ্ছে ব্রাজিলের অবস্থা সেরকম ভালো না, আগের মতো না। এই জন্য আর্জেন্টিনা টিমটা আগের থেকে এখন স্ট্রং, সত্যিই তারা স্ট্রং, ক্লিয়ার ফুটবল খেলে। ইটস নট লাইক দ্যাট যে তারা নেদারল্যান্ডসের সাথে পড়লে হেরে যাবে, আপনি নিজেও বলবেন না যে হেরে যাবে। ইভেন আপনি যদি বলেন যে এই সেম, মানে আপনি যদি গ্রুপে চেঞ্জ করে দেন, আপনি যদি বলেন যে ভাই জাপানের সাথে পড়বে আর্জেন্টিনা, আপনি তখন বলবেন ভাই উইক টিম। আপনি বলেন যে সুইডেনের সাথে পড়বে, আপনি বলবেন ভাই উইক টিম। আপনি বলেন যে নেদারল্যান্ডসের সাথে, আপনি বলবেন হ্যাঁ একটু কঠিন, বাট পারবে আর্জেন্টিনা। কারণ হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে যে ডিফারেন্সটা এখন সেটা ক্লিয়ার। আর্জেন্টিনার টিম যে টিম খেলেছে আগে ওয়ার্ল্ড কাপে, সেখানে ছিল হচ্ছে আপনার যে কজন আছে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে, মাত্র 9 জন নেই, 15 জনে আছে মনে হয়, বা 13 জনে আছে আগের ওয়ার্ল্ড কাপের স্ট্রং টিম। সো এই যে স্ট্রং বা স্ট্রেংথ বিষয়গুলো নিয়ে যে চিন্তা ভাবনা করা হয়, সেখানে মনে হয় যে আমার এইভাবে চিন্তা করা হচ্ছে যে আসলে ফেভার পেয়েছি। আমরা ফেভার পাইনি, আমরা হয়তো বা ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্টে খেলাতে এগুলো পেতে পারি, বাট হয় না এটা। বাট একটা স্ট্রং টিমের সাথে আপনি জার্মানির সাথে মনে করেন পড়েছে আপনার পর্তুগালের, আপনি বলতো জার্মানি এগিয়ে আছে, তাই না? তো এমন বিষয় থাকে যে তারাই স্ট্রং হয়ে গেছে, এই জন্য উইক টিমগুলো বা একটু মিডিয়াম টিমগুলো আপনাকে উইক মনে হবে। বাট আমার মনে হয় যে ফেয়ার, মানে অ্যাটলিস্ট যতই কোশ্চেন করা ফিফাকে, মানে রেফারিংটা তো আলাদা, মানে লাস্ট মোমেন্টে সিদ্ধান্ত নিতে হয়, লাস্ট সেকেন্ডে সিদ্ধান্ত নিতে হয়। এটা তো ফিফা বলে দিচ্ছে না উপর থেকে যে তুমি সিদ্ধান্ত নিও না। তো ফিফার ভুল আসে ওখান থেকে যে রেফারি ভুল করছে। রেফারি তো ওই সময় একটা ব্যক্তি, 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে যে সিদ্ধান্ত নিচ্ছে তো ফিফা নিচ্ছে না, ফিফার লোক নিচ্ছে, বাট তখন তার মাথা থাকে না কে নিচ্ছে। সো ওটা বলা যাবে না। আমার মনে হয় যে ফিফা মানে ওয়ার্ল্ডের বেস্ট সংগঠন, তো মানে আপনি ধর যেগুলো স্বাধীন দেশ আছে তার থেকে বেশি তো ফিফার দেশ, মানে স্বাধীন দেশের থেকে তাদের দেশ বেশি, সদস্য বেশি। সো তারা ওই কাজটা করতে পারবে না যে আসলে কেউ কম কেউ বেশি, এটা করেও না ওরা। পর্তুগাল নিয়ে কথা বললেন, প্রথম ম্যাচটা খারাপই খেলেছে বলা চলে, দ্বিতীয় ম্যাচে দারুণভাবে কামব্যাক করেছে। আপনার কাছে ব্যক্তিগতভাবে, আপনি যেহেতু পর্তুগালের সাপোর্ট করেন, কেমন লাগলো? প্রথম ম্যাচ তো ভালো খেলেনি, শুধু রোনালদোর কথা বলা হয়েছে যে রোনালদো ফুরিয়ে গেছে, সেটা তো প্রত্যেকবার হয়েছে। রোনালদোর ক্যারিয়ারটা এমন, আপনি যদি 12 সাল থেকে বিশেষ করে খেয়াল করেন বা 10 সাল থেকে খেয়াল করেন, প্রত্যেকটা মৌসুমে 2 ম্যাচে গোল পায়নি, রোনালদো শেষ, বের করে দাও রিয়াল মাদ্রিদ থেকে, ন্যাশনাল টিমে বের করে দাও, সেটা এখনও চলছে। রোনালদো হওয়া ইজি না। আপনি মেসি এমবাপে হওয়া হয়তো বা ইজি, কারণ আপনার দল হারলে, আপনার দল ড্র করলে আপনি বলতে পারেন যে ভাই দল খারাপ করেছে। রোনালদো টিম হারলে রোনালদো খারাপ করেছে, রোনালদো হারিয়েছে ম্যাচ। সো বিং আ রোনালদো টাফেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, মানে তার থেকে ওটির কাছে নেই। কারণ রোনালদো দল হারবে, রোনালদো দোষ। উন্নতি হয়, আপনি দেখেছেন যারা আর্জেন্টিনা ড্র করে, ফ্রান্স যদি ড্র করে, আপনি শুনেছেন কখনো বা বেশিরভাগ সময় শুনেছেন যে মেসি খারাপ করছে, মেসি সব দোষ, এমবাপে করেছে, এমবাপে সব দোষ, শুনবেন না। রোনালদো দল খারাপ করলেও
এত খারাপ খেলেছে ওই ম্যাচটা, রোনালদো তো খারাপ খেলেছে, জঘন্য খেলেছে, মানে 25টা টাচ মাত্র, যেটা ইতিহাসে হয় না একজন স্ট্রাইকার, কিন্তু তার দলকে আগে পাস দিয়েছে, কাজ হয়েছে, সমন্বয় হয়েছে। পাস ভুলে গেলাম যে পাস দেয়নি, এটা আমি একটা ছোটো মানুষের বলতে পারি, কিন্তু সমন্বয় কি হয়েছে? হয়নি, ফার্স্ট ম্যাচে তো হয়নি। সো রোনালদো হওয়া দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ, এবং ওই যে একটা ম্যাচে 2টা গোল পেয়েছে, আমি স্টিল বিলিভ করি যে রোনালদো এখনও ব্যাক করেনি। আই এম ব্যাক রোনালদো বলছে, বাট আমি স্টিল বিলিভ করি এখনো ব্যাক করেনি। ভাই রোনালদো উজবেকিস্তানের 2 গোল করে ব্যাক করলে হবে না, রোনালদো কঙ্গোর বিপক্ষে 2 গোল ঘাটতি করে ব্যাক করলে হবে না। ইউ হ্যাভ টু স্কোর এগেনস্ট বিগ টিমস, লাইক আপনি নেক্সট ম্যাচে গোল করলেন কলম্বিয়ার বিপক্ষে, আপনি হ্যাট্রিক করলেন, দেন ইউ ক্যান সে দ্যাট আই এম ব্যাক। তার মানে আপনি নিজেও বলতে চাচ্ছেন রোনালদোর কাছে প্রত্যাশাটা আপনারও ব্যক্তিগতভাবে বেশি। সবার দুনিয়ার সবার। রোনালদো ভাই, রোনালদো, আপনি আপনার কোশ্চেন যদি করি, আরে বলুন তো ওয়ার্ল্ড কাপ কয়টা প্লে জিতেছে বলতে পারবেন? মানে এর আগে তো মানে 22টা ওয়ার্ল্ড কাপ হয়েছে, 22 ওয়ার্ল্ড কাপে 22টা চ্যাম্পিয়ন হয়েছে, 22 বা 21, আপনি হিসাব করলে 20 জন করে হিসাব করলে তো 300-350 চ্যাম্পিয়ন হয়েছে। 22টা ওয়ার্ল্ড কাপ হয়েছে এর আগে। হ্যাঁ, তাহলে এখন আপনি 22টা ওয়ার্ল্ড কাপে অনেকজন জিতেছেন না ওয়ার্ল্ড কাপ, কিন্তু ওয়ার্ল্ডে 975টা গোল কজন করেছে অফিসিয়াল গোল? কেউই না, একমাত্র রোনালদো। সো আপনি তো তার কাছ থেকে এক্সপ্রেশন কম করতে পারেন না। মানে আপনি যদি বলতে পারেন, মানে ওয়ার্ল্ড কাপ জেতা 300 জন আছে, গোল করা 1000 গোল করা একজনকে পাবেন, হয়তো রোনালদোকে পাবেন। সো ওই জায়গায় নিয়ে গেছে যে আপনার বেঞ্চ মার্কটা কী, রোনালদো কী করতে পারে। আপনি 3-0 গোলে পিছিয়ে আছেন অ্যাথলেটিক এগেনস্টে, আপনি হ্যাট্রিক করে দিয়েছেন। আপনি প্লে অফে সুইডেনের এগেনস্টে 3-0 গোলে 1-0 লিড নিয়েছেন হোমে, পরে গিয়ে আপনি পিছিয়ে পড়ছেন 1 বা 2-0 গোলে, স্কোরটা মনে হয় 1-0 বা 2-0 ছিল হোমে, পরে আপনার প্লে অফ ম্যাচ, আপনি গেছেন সুইডেনে খেলতে, এব্রাহিমোভিচ যে গোল করেছে, ওয়ার্ল্ড কাপতে বাদ হয়ে যাবে, সেখানে রোনালদো হ্যাট্রিক করেছে। এই যে টাফনেস, এই যে গোল, এই যে আপনার চেষ্টা, সেইগুলো তো রোনালদোকে অন্য জায়গায় নিয়ে গেছে। আপনি যতই বলেন পর্তুগাল মাত্র ওয়ার্ল্ড কাপ খেলেছে 9টা ভাই, সাউথ কোরিয়া খেলেছে 12টা। সো তারা ওয়ার্ল্ড কাপে, সেটা তাদের বিগ থিং। মানে আমরা চিন্তা করি, আপনি জাস্ট চিন্তা করেন, মানে ধরেন আমরা যে অফিসে আছি, এখানে আপনি মেসিকে বাদ দেন দল থেকে, যে নেক্সট ওয়ার্ল্ড কাপে নেই, যে কজন আর্জেন্টিনার ফ্যান আছে 10 জনের মধ্যে 8 জন, তাও দেখবেন আপনি 6 জনকে পাবেন, মেসি ছাড়াও 6 জনকে আর্জেন্টিনার ফ্যান পাবেন আপনি। কিন্তু আপনি পর্তুগালের ধরেন আছে এখানে 3 জন, আপনি রোনালদো সরাই দেন, একজনও পাবেন না। সো এটা হচ্ছে রোনালদো ধরেন আপনার পুরো ওয়ার্ল্ডকে পরিচয় করেছে পর্তুগালকে। 80 বছরে মাত্র 3টে ওয়ার্ল্ড কাপ খেলেছে পর্তুগাল, মানে রোনালদো 80 জন্মের আগে 3টে ওয়ার্ল্ড কাপ খেলেছে। সো মানে ওদের কাছে ওয়ার্ল্ড কাপ খেলা মানে তো ওয়ার্ল্ড কাপ জয় ছিল। কিন্তু আমরা যখন বলি যে রোনালদো ওয়ার্ল্ড কাপ জিতবে, তারা জিততে পারে না, জিতে সমালোচনা হচ্ছে, সেটা কষ্টের ভাই। তারা জিতবে এই আলোচনা হয় রোনালদোর কারণে, যে পর্তুগাল স্ট্রং টিম, ওয়ার্ল্ড কাপ জিততে পারে, ইউরো জিততে পারে, ন্যাশনস লিগ জিততে পারে বিকজ অফ রোনালদো। সাউথ কোরিয়ার থেকে কম বিশ্বকাপ খেলেছে, সাউথ কোরিয়া 12টা বিশ্বকাপ খেলেছে, রোনালদোর টিম খেলেছে 9টা। সো এইভাবে যদি চিন্তা করি, তারা চিন্তা করবে যে রোনালদো কী করছে। সো ওই জায়গাতে রোনালদো 1000 গোল করছে, অফিসিয়াল গোল, সামথিং, মানে আপনি ইমাজিন করতে পারবেন না এমন। শেষ দিকে আমাদের আলোচনা চলে এসেছে। রোনালদো 2 গোল করেছে, জোড়া গোলের পর রোনালদো যখন কথা বলতে গেছে, গণমাধ্যমের সঙ্গে যখন কথা বলছে, তখন তাকে একটা কোশ্চেন করা হয়েছিল মেসির ব্যাপারে, সে উত্তর না দিয়ে একটু রাগ দেখিয়ে চলে গেছে। ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? না, এই যে রাগ দেখিয়ে, তো এটাও আমার মনে হয় বাড়াবাড়ি, আমাদের রাগ দেখিয়ে না, চলে গেছেন। মেসি অন্য গ্রুপে, অন্য দলে, ফোকাস দেখুন। আমরাও আমাদের যখন প্রেস কনফারেন্স কভার করি, অনেকজন, লিটন দাস, তামিম, জামাল ভুইয়াকে আমি নিজে প্রশ্ন করেছি যে আপনাকে কি রাখবে কাদরেরা, বলছে আমি এই প্রশ্ন উত্তর দিব না। মানে একটা ইম্প্যাক্ট পড়তে পারে। ধরুন একজন যদি পোলাইটলি বলে আমি এই বিষয়ে কথা বলতে চাই না, এটা নেগেটিভিটি কি আছে ভাই? মানে এখানে আমরা ইমোশনাল জাতি, আমরা এমন করে সাংবাদিকতা করি, আমরা এভাবে লিখি বলি বলে আমাদের জন্য এটা ইজি কাজ যে ভাই সমালোচনা করে দাও। আর রোনালদো সমালোচনা করলেই সবচেয়ে বেশি হিট হয়। মানে আপনি রোনালদোর সমালোচনা করবেন, কথা বলবেন, আপনি দেখেন জিতবে হ্যাট্রিক করে মেসি, জিতবে আর্জেন্টিনা, সমালোচনা করা হয় রোনালদোকে। কারণ মেসিকে হয়তো প্রশংসা করলে যে আপনি যেই অ্যাটেনশন পাবেন না, রোনালদোকে আপনি খারাপ বললে তাতে বেশি অ্যাটেনশন পাবেন। রোনালদো এই পর্যায়ের। সো
ওখানে কোশ্চেনটা ওই জন্যই করা হয়েছে যে মেসিকে নিয়ে যা বলবে সেটা আমাদের হাইলাইটেড হয়ে যাবে, বেশি হয়ে যাবে। রোনালদো চায়নি, ওটাই তো বিনয়, আপনি তো ওটাই বলেন, আপনি তো আর রাগ করেন, আপনি তো বিনয় তো ওটাই বলতে পারেন যে হ্যাঁ ঠিক বলছে, আমি কেন, আমার ফোকাস তো আমার দিকে থাকবে ভাই, আমি কেন কথা বাড়াতে যাব। সে একটা উত্তর দিয়েছে, কিন্তু দুইটা প্রশ্ন করা হয়েছে, আপনারা দেখেছেন কিনা না, যারা দেখেন তারা হয়তো প্রশ্ন করবে। একটা প্রশ্ন উত্তর দিয়েছে খেলা নিয়ে, মানে যদি খেলা পড়ে বা মেসি বা আর্জেন্টিনা নিয়ে। সেকেন্ড কোশ্চেন আবারও করা হচ্ছে, ভাই সে তো খেলে এসেছে, সো অন্য গ্রুপে 48টা টিম সেখানে আছে, আর মেসি রোনালদো তো একসময় রাইভালরি চলেছে, এখনও চলবে, চলুক না মাঠের লড়াই। কিন্তু বাকি যেগুলো সেগুলো আমরা নিজেরাই তৈরি করি যে হ্যাঁ ঠিক আছে আমাদের হিট ভালো হবে, দেখা হবে। বাট এটা মাথায় রাখতে হবে যে একই কাজ, ধরেন মেসি হাত দিয়ে গোল দিয়েছে না, চেষ্টা করেছে না, সেই কাজটা রোনালদো করলে কী হতো? অনেক সমালোচনা হতো। আপনি তো জায়গা দিতেন, মানে হয়েছে না, মেসি ধাক্কা দিয়েছে না কোপার ম্যাচে, রেফারিকে ধাক্কা দিয়েছে না, অনেক বেশি গালমন্দ করেছেন না, রোনালদো করতো বা করেছে, তখন কী হয়েছে? সো এটাই বললাম যে রোনালদোকে আপনি যত নেগেটিভ বলবেন তত বেশি আপনার আলোচনা হবে, সো নাথিং এলস। আর যেটা মন্তব্য কথা বলছেন, এটা আমি বলবো যে রোনালদো খুব ভালো কাজ করেছেন, কথা বাড়াননি এবং সুন্দর করেই কিন্তু বলেছেন যে আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না, সরি। সো এটা নিয়ে তো আর বাড়ার কিছু নেই। শেষ প্রশ্নে আসবো, যেটা আমরা এর আগেও আলোচনা করেছিলাম। এখন তো 32 দলে চলে গেছে মোটামুটি, এখন কি মনে হচ্ছে কারা সেমিফাইনালে খেলবে, কোন 4 দল? এই প্রশ্ন কিন্তু প্রত্যেকবার করেছেন আপনি আমাকে। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে একরকম ছিল, এখন তো চেঞ্জ হয়ে গেছে। এখন স্পেনের সাথে ব্রাজিল খেলা পড়ে কি না, না আর্জেন্টিনা হ্যাঁ ওই পাশে আর্জেন্টিনা, কুরাসাও, উরুগুয়ে। স্পেনের সাথে পড়বে না, কুরাসাও অথবা আর্জেন্টিনার সাথে পড়বে না। সো কিছু টিম তো মাঝখান থেকে এরকম পড়তে পারে, বাট আমি যেটাতে ছিলাম সেটাই মনে হয়, আমার মনে হয় যে জার্মানি, স্পেনকে দূরে রাখি আগে, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা 3টে হয়েছে না, 3টা হয়েছে, সাথে আই লাভ পর্তুগালকে বিশ্বাস পাচ্ছে না যদি তারা নেক্সট ম্যাচ কী করে। আর একটা আপনি স্পেনকেই রেখে দিতে পারি আমরা, ফ্রান্স, জার্মানি, স্পেন, সাথে আর্জেন্টিনা। মানে আপনি ব্রাজিলকে বাদ দিতে যাচ্ছেন? ব্রাজিল আমি এখনও বলছি, ব্রাজিল সেমি আমার চোখে এখনও নেই। আমি আগে বলেছি আপনাকে, ব্রাজিলের ডিফেন্স লাইনে 32 বছর, 34 বছর, 28 বছর, 31 বছর, স্লো মিডফিল্ডে 34 বছর, একজন ইনজুরিতে পড়েছেন, তারপর ক্যাসিমিরো 34-এর বেশি হবে মনে হয়। সো উইক যদি স্পেনের সাথে পড়ে, সবচেয়ে বয়স্ক টিমটা খেলছে ব্রাজিলের এবার, যদি মানে ওই বয়সে তো অনেকে প্লেয়াররা তো অবশ্যই নেমে গেছে, তো আর যেরকম কনসিস্টেন্সি নাই, তো আমার মনে হয় কোয়ার্টার ফাইনালে যেতে পারে, নেদারল্যান্ডসে যেতে পারে, তো নেদারল্যান্ডস ভালো টিম। সো আমাকে যদি বলেন যে এখন কি দেখা যাচ্ছে সিনারিও, সেটা আমি 4 দলই বলবো, স্পেন, ফ্রান্স, জার্মানি, আর্জেন্টিনা। দর্শক, কথা বলছিলাম বিশ্বকাপ নিয়ে, নানা আলোচনা, নানা ধরনের উত্তেজনা চলছে এই বিশ্বকাপে। আবারও দেখা হবে বিশ্বকাপের অন্য কোনো আলাপচারিতায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্যাম্পাস টাইমসের সঙ্গে থাকুন। ধন্যবাদ।